স্মার্টফোনের ব্যাকসাইডে এই ধরনের লাইট দেখলে আমরা বুঝতে পারি যে এটা নাথিং এর ফোন। আর নাথিং কিন্তু বরাবরই আমাদেরকে ইউনিক ডিজাইন অফার করে আসতেছিল। অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড যে জায়গায় হচ্ছে একদমই বোরিং হয়ে যাচ্ছিল, একজন থেকে আরেকজন কপি মারতেছে সবসময়, সেই জায়গায় নাথিং এসে আমাদেরকে ইউনিক কিছু দেখাচ্ছিল। কিন্তু নাথিং 4A Pro এই ফোনটার মধ্যে এসে তারা মনে হয় তাদের সেই ইউনিকনেসটা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, এটার মধ্যে দেখেন যে একটু কেমন জানি কপি কপি লাগতেছে, কারোর সাথে মিলে যাইতেছে এরকম একটা অবস্থা। তার পাশাপাশি এটার ব্যাক সাইডের যে ট্রান্সপারেন্সিটা সেটাও কিন্তু নাই। অন্যান্য যে রেগুলার অ্যান্ড্রয়েড ফোনগুলো হয়ে থাকে সেগুলোর মতোই একটা বোরিং ডিজাইনের মধ্যে চলে গেছে। কিন্তু যেহেতু এটা নাথিং, অবভিয়াসলি এটার মধ্যে ইউনিক কিছু থাকবে এবং সেই ইউনিক জিনিসটাই হচ্ছে এটার পিছনের যে লাইটটা রয়েছে সেটা। এটা দেখে একটা নর্মাল এলইডি বাতির মতো মনে হলেও এটা বাতি না, এই জায়গায় 137টা লাইট ইউজ করেছে এবং এটাকে তারা ম্যাট্রিক্স ডিসপ্লে বলতেছে। এবং এই ডিসপ্লেটাকে আপনি আপনার ইচ্ছে মতো অনেকভাবে কাস্টমাইজ করতে পারবেন। আমার কাছে যেই জিনিসটা সব থেকে বেশি ইউজফুল মনে হয়েছে সেটা হচ্ছে এটার মধ্যে আপনি ক্যামেরার যে প্রিভিউটা সেটা আপনি দেখতে পাবেন। যদিও কিনা একদম ডিসপ্লের মতো দেখা যায় না, কিছুটা বোঝা যায় যে আপনি কই আছেন কিংবা আপনার ফ্রেমিংটা ঠিক করতে হেল্প করবে। তাছাড়াও এটার আরো কিছু ইউজফুল কাজ কারবার রয়েছে যেগুলো নিয়ে একটু পরে আমরা কথা বলছি। এই নাথিং 4A Proটা যেহেতু রিসেন্টলি মার্কেটে ঢুকছে, যার কারণে এটার প্রাইস কিন্তু এখন অনেক বেশি। তারপরে যদি এই মুহূর্তে আপনি কিনতে চান বাংলাদেশের বেস্ট প্রাইসে, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন ফারাজি টেকনোলজির সাথে। কারণ ফারাজি টেকনোলজির কাছে এই ধরনের ব্র্যান্ড নিউ অথবা ইউজড স্মার্টফোন কিন্তু বাংলাদেশের বেস্ট প্রাইসে পাওয়া যায়। তাদের ফিজিক্যাল শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনি কিন্তু ঘরে বসে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। তাছাড়াও যদি আপনার হাতে থাকা ইউজড কোনো স্মার্টফোন দিয়ে আপনি এক্সচেঞ্জ করতে চান, সেটাও কিন্তু আপনি এই জায়গা থেকে করে ফেলতে পারবেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেইল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, যে কোনো স্মার্টফোন কেনার আগে একবার তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। এটার ক্যামেরা বাম দেখে কিছুটা 17 Pro Max এর কথা মনে হলো, এই জায়গায় যে ডিসপ্লেটা ইউজ করেছে সেটার কারণে এই জায়গাটা ইউনিক লাগে। এবং নাথিং এর যে সিগনেচার ট্রান্সপারেন্সি সেই জিনিসটাও কিন্তু আপনি এটার যে ক্যামেরা বাম্প রয়েছে সেই জায়গায় দেখতে পাবেন। আর এর সম্পূর্ণ ব্যাক সাইডটাই কিন্তু এবার ইউনিবডি করে ফেলা হয়েছে, মানে হচ্ছে এর যে ফ্রেমটা রয়েছে, ফ্রেম এবং এর যে ব্যাক প্যানেল রয়েছে দুইটাই কিন্তু একই সাথে লাগানো এবং এর ব্যাক সাইডটা কিন্তু এখন অ্যালুমিনিয়ামের, যার কারণে এই জায়গায় গ্লাস কিংবা প্লাস্টিক স্ক্র্যাচ পড়ে যাবে, ভেঙে যাবে এই ধরনের কোনো চান্স নাই। বাই দ্য ওয়ে আরেকটা ব্যাপার একটু মেনশন করে রাখি, আপনি যে ক্যামেরা বাম্পটা গ্লাসের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লাস না, এটা প্লাস্টিক। আর এইটা মেটাল হওয়ার ফলে যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হচ্ছে ওভারহিট হয়ে যাচ্ছিল, এবং ওভারহিট হয়ে গেলে হাতে খুব ভালোভাবে ফিল করা যাচ্ছিল। যেহেতু এটাকে আমি কেস ছাড়া ইউজ করতেছিলাম, যার কারণে হিটটা আমার হাতে খুব বেশি লাগতেছিল। আপনি যখন একটা ব্যাক কভার ইউজ করবেন তখন হয়তো বা খুব বেশি একটা হিট হাতে লাগবে না, বাট তারপরে মোটামুটি ভালোই হিট হচ্ছিল। কিন্তু এই ধরনের অ্যালুমিনিয়ামের ব্যাকশেলওয়ালা যে ফোনগুলো রয়েছে সেগুলোর অন্যতম যে প্রবলেমটা সেটা হচ্ছে কিছুদিন পর রং উঠে যায়। 1-2 বছর ইউজ করতে দেখা যায় যে রং টং ঠিকঠাক থাকে না। iPhone 17 Pro Max এর মধ্যেও কিন্তু এই ধরনের কিছু প্রবলেম দেখতে পেয়েছি। এবং আরেকটা প্রবলেম যেটা সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের মধ্যে খুব ইজিলি ডেন্ট পড়ে যায়, মানে হচ্ছে যেমন প্লাস্টিক অথবা গ্লাসের মধ্যে পড়লে ডেন্ট হয় না, ভেঙে যায় কিন্তু ভাঙার চান্সটা কম থাকে, বাট খুব ইজিলি কিন্তু এই ধরনের যে অ্যালুমিনিয়ামের ফোনগুলো রয়েছে সেগুলোতে ডেন্ট পড়ে যায়, যে জিনিসটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। এটার বটমের দিকে আসলেই প্রথমেই পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুইটা ডুয়েল সিম ইউজ করতে পারবেন। তার পাশে মেইন মাইক্রোফোন, USB Type-C পোর্ট, মেইন স্পিকার। এটার মধ্যে কিন্তু স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। এর বটমের স্পিকার এবং এর যে ইয়ার স্পিকারটা রয়েছে দুইটা মিলে ভালোই স্টেরিও এক্সপিরিয়েন্স দেয় এবং এটা সাউন্ডটাও ভালোই লাউড ছিল। বাট যখন 100% ভলিউমে যাওয়া যায় তখন কিছুটা ডিস্টরশন দেখতে পেয়েছি। 80% ভলিউমে ঠিকঠাকই ছিল সাউন্ড। দেন যদি আপনি এটা রাইট সাইডে আসেন তখন আপনি পাওয়ার বাটন এবং ভলিউম রকার পেয়ে যাবেন এবং এগুলোর পজিশনে একদমই পারফেক্টলি আছে। দেন টপ সাইডে আসলে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেখতে পাবেন। দেন যদি আপনি লেফট সাইডে আসেন তাহলে একটা আজাইরা এসেনশিয়াল বাটন দেখতে পাবেন, যেটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। মানে এইটা একদমই ইউজফুল না, খালি মানে ডিস্টার্ব করে। এটাকে যদি অ্যাকশন বাটনের মতো কাস্টমাইজ করা যেত তাহলে আমার কাছে মনে হয় যেটা অনেক বেশি ইউজফুল হতো। তারপর যে জিনিসটা আমার কাছে অনেক বেশি বিরক্তিকর লেগেছে সেটা হচ্ছে এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা এতটাই নিচে পজিশন যে আপনি যখন এক হাতে এটাকে ইউজ করবেন কোনো অবস্থাতে এটাকে রিচ করতে পারবেন না, প্রচুর প্যারা খাবেন কয়েকদিন। দেখা যাচ্ছে যে 15-20 দিন ইউজ করলে হয়তো এটার সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন, বাট এটার পজিশনটা যদি আরেকটু উপরে হতো তাহলে ইজিলি রিচ করা যেত এবং এটা কিন্তু মারাত্মক লেভেলের ফাস্ট ছিল, কোনো অবস্থাতে আমি একবারও এটাকে মিস করতে দেখি নাই। দেন যদি এটা ডিসপ্লের দিকে তাকান তাহলে এই জায়গায় দেখতে পাবেন যে একদমই সিমেট্রিক্যাল বেজেলের একটা ন্যারো ডিসপ্লে। হাতে নিলে মনে হয় যে শুধু ডিসপ্লেটাই হাতে ধরে বসে আছি এরকম একটা অবস্থা। এখানে 6.83 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হচ্ছে এবং এটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। 1 বিলিয়ন কালার শুনে এত খুশি হয়ে যাওয়ার কিছু নাই, কারণ হচ্ছে যে নাথিং এর যে ডিসপ্লেগুলো আমরা এখন পর্যন্ত দেখে এসেছি নাথিং এর প্রত্যেকটা ফোনের মধ্যেই সেই ডিসপ্লেগুলো কেমন জানি একটু সাদা সাদা মনে হয়, খুব বেশি একটা কালারফুল ভাইব্রেন্ট ডিসপ্লে কিন্তু নাথিং কোনো অবস্থাতে অফার করে না। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই, বাট ডিসপ্লের কালারটা একটু বেশি ভাইব্রেন্ট, একটু স্যাচুরেটেড হলে দেখতে বেশি ভালো লাগে। কিন্তু নাথিং নিজে থেকে এটার কালারটাকে একটু মানে
কুল টুন করে রাখে, যাতে করে আপনি খুব বেশি কালারফুল জিনিসপত্র না দেখেন। ফোনের উপরে যে এডিকশনটা আমাদের তৈরি হয় সেটা যাতে করে একটু কমানো যায়। এই জিনিসগুলো নাথিং ক্যান করে আমি জানি না, এটা হয়তো বা নাথিং নিজেদের একটা সিগনেচার হিসেবে ক্রিয়েট করতে চাচ্ছে। এটা ডিসপ্লেটা খুব বেশি কালারফুল যদি আপনি আশা করে থাকেন তাহলে ভুল হবে। এটা ডিসপ্লে আমার কাছে আহামরি কালারফুল লাগে নাই, এভারেজ লেভেলেরই লেগেছে। কিন্তু এটার পিক ব্রাইটনেস কিন্তু 5000 নিটস, এগুলো জাস্ট নাম্বার গেম। কিন্তু আউটডোরে যখন আমি এটাকে ডিরেক্ট সানলাইট ইউজ করতেছিলাম তখন বুঝতেছিলাম যে না ভাই, এটা ডিসপ্লে ব্রাইটনেস এনাফ, একদমই ডিরেক্ট সানলাইটে জকজকা চকচকা দেখা যায়, ব্রাইটনেস নিয়ে অ্যাটলিস্ট কোনো প্রবলেম ফেস করতে হচ্ছিল না। কিন্তু যেই ব্যাপারটা আমার কাছে একটু গিমিক মনে হয়েছে সেটা হচ্ছে এটার 144 হার্জের হাই রিফ্রেশ রেট। আপনি যখন এটাকে ইউজ করবেন আপনি 95% জায়গাতেই দেখতে পাবেন যে এটা 120 হার্জ কাজ করতেছে। কিছু কিছু জায়গায় আপনি স্পেসিফিক কয়েকটা জায়গায় হয়তো বা দেখতে পেতে পারেন যে 144 হার্জ ঠিকঠাক কাজ করতেছে, বাট ম্যাক্সিমাম টাইম 120 হার্জই কাজ করে। ডিসপ্লে একদমই বাটার স্মুথ ছিল, এটা টাচ রেসপন্সও খুবই ভালো ছিল, কোনো অবস্থাতেই টাচ মিস করতেও দেখি নাই। আর যেহেতু এটা মোটামুটি বড়সড় একটা ডিসপ্লে, যার কারণে এটাতে গেমিং করেন কিংবা আপনি মুভি দেখেন অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন। ডিসপ্লে নিয়ে আমি কোনো অবস্থাতেই কমপ্লেন করবো না। আর নাথিং এর ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যাওয়ার যে প্রবলেমটা সেটাও কিন্তু অলরেডি সলভ হয়ে গেছে। লাস্ট 2-1 বছর যে ফোনগুলো আসছে অ্যামোলেড স্ক্রিনে সেগুলোতে খুব বেশি একটা গ্রিন লাইন কিন্তু এখন আর পড়তে দেখা যাচ্ছিল না, যার কারণে গ্রিন লাইন নিয়ে খুব বেশি একটা চিন্তা করার দরকার নাই। বাই দ্য ওয়ে, এই ফোনের প্রাইসটাই তো এখনো বলি নাই। এটার প্রাইস এখন এক্স্যাক্টলি বলাটা খুবই মুশকিল, কারণ হচ্ছে প্রতিদিনই এটার প্রাইস আপ ডাউন হচ্ছে। এটা এখন অ্যারাউন্ড 52 থেকে 55 কিংবা 56,000 টাকায় পাওয়া যাচ্ছে, কালার বেদে ভেরিয়েন্ট বেদে 60,000 টাকা হয়ে যাচ্ছে। তো এক্সাক্ট প্রাইসটা জানার জন্য আপনি চাইলে কিন্তু ফারাজি টেকনোলজিতে একটা নক করতে পারেন, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো। নাও কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এই জায়গায় কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, তার পাশে একটা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, এবং এটা কিন্তু 3.5x ফোকাল লেন্থের একটা লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে। এটার আলট্রা ওয়াইড ক্যামেরার ফটোগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে মোটামুটি শার্প এবং ডিটেইল পিকচার দিতেছে। শুরুতেই আলট্রা ওয়াইড নিয়ে কথা বলার রিজনটা হচ্ছে যে এটা আলট্রা ওয়াইডটা খুব বেশি একটা মানে পারফেক্ট মনে হচ্ছিল না এটার প্রাইস অনুযায়ী। এই জায়গায় অবশ্যই একটা 32 মেগাপিক্সেল অথবা যদি 22 মেগাপিক্সেল অথবা 20 মেগাপিক্সেলের একটা লেন্স ইউজ করতো তাহলে 4K সাপোর্টও আমরা পেতাম, হয়তো বা ডিটেলটা একটু বেশি পেতাম। তো সেই জায়গায় এটা ডিটেল এবং শার্পনেস আমার কাছে আহামরি বেশি মনে হয় নাই। ডাইনামিক রেঞ্জেও মোটামুটি ভালোই স্ট্রাগল করে, দেখা যাচ্ছে যে শ্যাডো এরিয়াগুলো মাঝে মাঝে ডার্ক করে দিচ্ছিল। দেন যখন আপনি এটার মেইন লেন্স এবং টেলিফোটো লেন্সের নর্মাল ফটোগুলো দেখবেন তখন দেখবেন যে খুবই শার্প এবং ডিটেল পিকচার ক্যাপচার করতে পারতেছে। নাথিং এর যে আগে সিগনেচার ছিল যে পিক্সেল টাইপের ছবি দেয়, একটু মানে কালার কম ছবি ক্যাপচার করে, খুব বেশি স্যাচুরেটেড এবং ভিভিড পিকচার কিন্তু ক্যাপচার করতে পারতো না। বাট দিন দিন কিন্তু নাথিংও একটু আপডেট হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো কালারফুল পিকচার কিন্তু আমাদেরকে দিতেছে, একদমই সোশ্যাল মিডিয়া রেডি পিকচার কিন্তু পাওয়া যায়। আর মেইন লেন্স এবং টেলিফোটো লেন্স দুইটারই ডাইনামিক রেঞ্জ খুবই ভালো, শ্যাডো এরিয়া এবং হাইলাইট এরিয়াগুলোকে খুব ভালোভাবেই কিন্তু ম্যানেজ করতে পারতেছিল। আমি একদম জুম করে দেখেছি যে শ্যাডো এরিয়ার যে ডিটেলগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবেই কিন্তু ভিজিবল। নাথিং এর যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে যে গ্রিন কিংবা রেড টাইপের যে কালারগুলো রয়েছে সেগুলো দেখলে অনেক বেশি কালার বুস্ট করে না। ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে স্মার্টফোন কোম্পানিগুলো এখন মানে গ্রিন কালার কিংবা পিঙ্ক কালার অথবা এই টাইপের যে মেরেন কি কালার আমি জানি না, রেড কালার বলতেছি, এটা কি কালার আমি জানি না, এনিওয়ে এই টাইপের একটু বুস্টেড যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো যখন অন্য ব্র্যান্ডগুলো দেখে থাকে তখন দেখা যাচ্ছে সেই কালারটাকে আরও বেশি বুস্ট করে ফেলে। তো সেই জায়গায় নাথিং কিন্তু একদমই ডিফারেন্ট, এই ধরনের কালার দেখলে বুস্ট করে না, কালারটাকে একদমই নিউট্রাল ন্যাচারাল রাখা ট্রাই করে, যেই জিনিসটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নাথিং 4A প্রোর ক্যামেরার স্পেশালিটি কিন্তু এটা না, অন্যতম স্পেশালিটি হচ্ছে যে এটা দিয়ে আপনি 140x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারবেন, যে জায়গায় স্যামসাং 100x-এ লক হয়েছিল এতদিন, শাওমি মাঝে মাঝে 120x পর্যন্ত জুম দিত, বাট নাথিং সেই লিমিটকেও ক্রস করে ফেলছে, 140x-এ চলে গেছে। এবং এইটা দেখার পর আমি এটা দিয়ে প্রচুর পরিমাণের আউটডোরে গিয়ে 140x দিয়ে ছবি তোলা ট্রাই করেছি, বাট দুঃখজনক হচ্ছে যে একদমই ইউজলেস পিকচার আসে, যেগুলো দিয়ে আপনি হয়তো খুব বেশি কাজ করতে পারবেন না। কেউ যদি কোনো ধরনের উল্টাপাল্টা কিছু করে থাকে হয়তো আপনি জাস্ট মানে একটা জোড়াতালি ফটো তুলতে পারবেন। এআই দিয়ে পরবর্তীতে ছবিটাকে ইনহ্যান্স করা হয়, আমি অনেকগুলো স্যাম্পল দিয়ে দিব 140x আসলে কেমন ছবি তুলতে পারে। আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষ এটা ইউজ করবে না। আপনি যখন 30x কিংবা 50x পর্যন্ত আর ডিজিটাল জুম করে পিকচার তুলবেন তখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে ইউজফুল পিকচার আপনি পাবেন। তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে ডিটেল অনেক বেশি কমে যায়, ডিটেল কমে গেলেও পরবর্তীতে এআই এর মাধ্যমে কিছুটা ইনহ্যান্স করে একটু বেটার করার ট্রাই করে, তারপরেও ছবিটা অনেক বেশি সফট মনে হয়। কিন্তু অ্যারাউন্ড 50,000 টাকা বাজেটে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এই ফোনটাকে সাজেস্ট করা যায়। এর অন্যতম কারণ হচ্ছে এটাতে থাকা 3.5x টেলিফোটো লেন্স। এটাতে যখন আপনি পোর্ট্রেট মোডে যাবেন তখন আপনি এই জায়গায় দেখতে পাবেন 1x 2x এবং 3.5x এ কিন্তু পোর্ট্রেট তোলা যায়। আমি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে 2x এবং 3.5x এ পোর্ট্রেটগুলো তুলেছি এবং পোর্ট্রেটগুলো অনেক বেশি সুন্দর আসতেছিল, ডিটেইল অনেক ভালো ছিল। এটার এজ ডিটেক্টও দেখলাম যে ঠিকঠাকই করতে পারে। অনেক ফোনেই দেখা যায় যে পোর্ট্রেট ফটো তুলতে গেলে ফেসটাকে একটু সফট করে ফেলে, তো সেই জায়গায় এইটার মধ্যে এই প্রবলেমটা কিছুটা পেয়েছি এবং এই ধরনের যে সফটনেসগুলো রয়েছে একদমই সোশ্যাল মিডিয়া রেডি পিকচার যেটাকে বলে সেরকম পিকচার এইটাও তোলে, যার কারণে
কারণে এটার পিকচার হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, কিন্তু নর্মাল মোডের মতো এর পোর্ট্রেট মোডেও দেখা যাচ্ছিল যে খুব বেশি একটা ভিভিড কিংবা স্যাচুরেটেড পিকচার কিন্তু তোলে না, মোটামুটি নিউট্রাল কালার রাখা ট্রাই করে। পোর্ট্রেট পিকচারের ক্ষেত্রে এই ধরনের নিউট্রাল কালার হয়তো বা ম্যাক্সিমাম মানুষজন পছন্দ করবে না, পরবর্তীতে আপনি আপনার মতো করে একটু কালারটাকে কাস্টমাইজ করে নিলেই পারফেক্ট হয়ে যাবে। তো অ্যারাউন্ড 50 কিংবা 55,000 টাকা বাজারে যারা স্পেশালি পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য একটা ফোন খুঁজতেছেন, আমার কাছে মনে হয় যে এটা একদমই পারফেক্ট একটা ফোন। কারণ হচ্ছে এটাতে যেহেতু একটা 3.5x এর 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, যার কারণে এটা থেকে একদমই বেটার পিকচারটাই কিন্তু পাওয়া যাচ্ছিল। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, এবং এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যায়। মোটামুটি এটার ফোকাল লেন্থটাও ভালোই ওয়াইড ছিল। এটা দিয়ে অনেক বেশি পোর্ট্রেট ছবি তুলে দেখেছি যে পোর্ট্রেটের এইচডিটা একটু ঠিকঠাক ছিল, লো লাইটেও মোটামুটি ভালোই পারফর্ম করতেছিল। এইটার যে সেলফি ক্যামেরাটা রয়েছে এটা এই বাজেট অনুযায়ী মোর দেন এনাফ। দেন যখন আপনি এটার ভিডিওতে আসবেন তখন আপনি দেখতে পাবেন যে আলট্রা ওয়াইডে কিন্তু এটা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। 60 fps এর কোনো অপশন কিন্তু এই জায়গায় দিচ্ছে না। আর মেইন লেন্স দিয়ে আপনি 4K 30 fps এবং টেলিফোটো লেন্সটা দিয়েও 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। চলুন আউটডোরে গিয়ে আপনাদেরকে প্রত্যেকটা লেন্সের একটু ভিডিও স্যাম্পল দেখাই, তাহলে আইডিয়া করতে পারবেন যে এটা থেকে কেমন লেভেলের ভিডিও আপনি পাবেন। আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে এর মেইন লেন্স দিয়ে রেকর্ড হচ্ছে 4K 30 fps এবং 4K 30 fps টা খুবই স্টেবল মনে হচ্ছে, এবং আপনি চাইলে কিন্তু ভিডিও রেকর্ড করা অবস্থায় চাইলে টেলিফোটোতে শিফট করতে পারবেন, এবং লেন্স শিফটিং কতটা স্মুথ সেটাও আই থিঙ্ক একটা আইডিয়া করতে পারবেন। মোটামুটি ভালো পরিমাণে ডিটেল থাকে এবং এটাও স্টেবল ছিল। নাও কথা বলা যাক এটার পারফরমেন্স নিয়ে। এই জায়গায় এসওসি হিসেবে নাথিং ইউজ করেছে স্ন্যাপড্রাগন 7 Gen 4G 4 nanometer এসওসিটা রয়েছে সেটা। নাথিং কিন্তু কোনোবারই অ্যাগ্রেসিভ কোনো এসওসি ইউজ করে না, তারা একটা ব্যালেন্সড যে এসওসিগুলো রয়েছে সেগুলো ইউজ করার ট্রাই করে যাতে করে এটার পারফরমেন্সটাও একদমই ডিসেন্ট হয়। তার পাশাপাশি হচ্ছে যে এটার যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা সেটা অনেক বেশি বেটার হয়। একদমই যেই এসওসিটা মার্কেটে অলরেডি অনেক বেশি অপটিমাইজ কিংবা অনেক বেশি পরিচিত সেই ধরনের এসওসি আমরা দেখে থাকি নাথিং বরাবরই ইউজ করে। কোনো ইউনিক একদমই নতুন একটা এসওসি ইউজ করতে আমি খুব কমই দেখেছি, যার কারণে কিন্তু নাথিং এর যে পারফরমেন্স রয়েছে সেটা অনেক বেশি স্টেবল, এবং তাদের যে সফটওয়্যার রয়েছে সেইটার কম্বিনেশনটা একদমই পারফেক্ট হয়ে থাকে। এই নাথিং 4A Pro আউট অফ দ্য বক্স কিন্তু অ্যান্ড্রয়েড 16 এ এসেছে, এবং এটার মধ্যে কিন্তু আপনারা 3 বছরের মেজর সফটওয়্যার আপডেট পাবেন এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখন কিন্তু এটাতে নাথিং OS 4.1 রান করতেছে। আর নাথিং OS কতটা বেটার সেটা আপনারা জানেন, এবং একটা ভিডিওতে আমি নাথিং OS খারাপ বলে প্রচুর পরিমাণে গালিগালাজ খাইছি। তারপর ভাবলাম যে আমার নিজের যে এক্সপিরিয়েন্স কিংবা নিজের যে ভালো লাগার ব্যাপারটা সেটা আর আপনাদেরকে শেয়ার নাই করি, অন্যের ভালো লাগার ব্যাপারগুলো শেয়ার করি। কারণ হচ্ছে আপনারা দেখেন যে বড় বড় টেক রিভিউয়াররা বলতেছে যে নাথিং এর ওএস অনেক বেটার, অনেক বেশি ক্লিন, অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। তো সেই ব্যাপারগুলো অবশ্যই রাইট যে এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, অনেক বেশি ক্লিন, বাগ বাল্লু খুব একটা দেখা যায় না। বাট এক একজনের পার্সোনাল ওপিনিয়ন এক এক রকম থাকতে পারে। আমার কাছে যেমন নাথিং এর ওএসটা একটু বেশি সাদামাটা লাগে, আর একটু বেশি ফিচার প্যাক, একটু বেশি কালারফুল হলে বেশি ভালো লাগতো। বাট নাথিং এর সিগনেচার জিনিসটাই এরকম যে খুব বেশি কালারফুল হবে না, খুব বেশি ফাঙ্কি জিনিসপত্র থাকবে না, একদমই ডিসেন্ট থাকবে। তো সেই ধরনের ইউজার যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ওএসটা একদমই পারফেক্ট। আর এটার পারফরমেন্স নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না, এটার পারফরমেন্স নিয়ে আপনারা অলরেডি জানেন। কারণ হচ্ছে যে 7 Gen 4 যে এসএসডিটা রয়েছে সেই এসএসডিটা অসংখ্য ফোনের মধ্যে ইউজ করা হয়েছে, এবং এটার পারফরমেন্স অনেক বেশি স্টেবল। এই ফোনটা প্রচুর পরিমাণের ওভারহিট হওয়া অবস্থায় এটা দিয়ে আমি হচ্ছে সিপিইউ থ্রটলিং টেস্ট করে দেখেছি, পারফরমেন্স কোনো অবস্থাতেই আমি ড্রপ করাতে পারি নাই। এটার অন্তত বেঞ্চমার্ক স্কোর কিংবা Geekbench 6 এর যে স্কোরগুলো রয়েছে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 3.1। এটার মধ্যে যদি 4.0 অথবা 4.1 ইউজ করা হতো তাহলে আই থিঙ্ক আরেকটু বেটার হতো, বাট এটা ঠিকঠাকই আছে। কারণ হচ্ছে এর আগের যে মডেলগুলো ছিল সেগুলোতে 2.2 ইউজ করেছিল। নাও কথা বলা যাক এটার ব্যাটারি নিয়ে। এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, একটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট। আপনি যদি গ্লোবাল ভেরিয়েন্ট মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট কিনেন তখন কিন্তু আপনার ফোনের মধ্যে ব্যাটারি থাকবে 5080 mAh এর। আর যদি আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিনেন, বাই দ্য ওয়ে আমার হাতে ইন্ডিয়ান ভেরিয়েন্ট রয়েছে, এটার মধ্যে আপনি ব্যাটারি পাবেন হচ্ছে 5400 mAh এর। এবং এই 5400 mAh দিয়ে আমি মোটামুটি 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। এটার মধ্যে কিন্তু কোনো সিলিকন কার্বনের ব্যাটারি ইউজ করা হয় নাই, যে জায়গায় চাইনিজ কোম্পানিগুলো সিলিকন কার্বন দিয়ে একদম ভরায় ফেলতেছে। দেখা যাচ্ছে যে কেউ 8000 কেউ 10000 mAh এর ব্যাটারি দিচ্ছে। তো সে জায়গায় নাথিং কেন এটার মধ্যে 5400 mAh দিল, সেইটার উত্তরটা আপনি পাবেন যখন আপনি এটা ইউজ করবেন। এটার যে 5400 mAh রয়েছে সেটা ইজিলি হচ্ছে যে সিলিকন কার্বনের যে 8000 mAh এর ব্যাটারি রয়েছে সেগুলোর সাথে টক্কর দিতে পারবে, এবং আমার কাছে মনে হয় যে এটাই এই কারণে পারফেক্ট। এবং এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কেউই হতাশ হবেন না। আপনি যে কোনো ধরনের ইউজার হন, আপনাকে যথেষ্ট পরিমাণের ব্যাটারি ব্যাকআপ দিতে কিন্তু এটা সক্ষম। আপনি অনায়াসেই এটাকে ফুল চার্জ করে একদিন কিন্তু পার করে দিতে পারবেন। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে এটা যে প্রাইসে এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে, মনে হয় 54,000 টাকায় এটার বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। তো সেই টাকায় এটা কতটা পারফেক্ট আমার কাছে মনে হয় যে যদি আপনি এই ফোনটা কিনতেই চান, আপনার কাছে সবকিছু ভালো লেগে থাকে, তাহলে আর একটা মাস অপেক্ষা করেন, এটার প্রাইস কিন্তু 50,000 টাকার নিচে
নিচে চলে আসবে, তখন এটাকে একদমই বেস্ট ডিল বলা চলবে এবং আপনি তখন চোখ বন্ধ করে কিনে নিতে পারবেন। আর এইটার মধ্যে আরেকটা কাহিনী হচ্ছে যে ফোনের কালার বেঁধে নাকি প্রাইসটা 2-3 হাজার টাকা এদিক সেদিক হয়ে যাচ্ছে। তো এইটার ব্যাপারে আপনার কাছে কি মনে হয় একটু কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।